রাদারফোর্ডের অ্যাটমিক স্ট্রাকচারের যে পরমাণু মডেলের আমাদের 7খানা কি 8খানা জিনিস, আমরা 7খানার মতো জিনিস পাবো আর কি, 7খানার মতো। তিনি 1 নম্বর পয়েন্ট বলছেন যে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধান যুক্ত একটি কেন্দ্রীয় বা নিউক্লিয়াস বর্তমান। প্রথমে ধারণা দিচ্ছেন নিউক্লিয়াসের, ঠিক আছে। প্রথম তিনি একটা ধারণা দিচ্ছেন নিউক্লিয়াসের। তা কি বলছেন নিউক্লিয়াস সম্বন্ধে বলতে গিয়ে তিনি আরও বলছেন 1 নম্বর পয়েন্ট কি বললেন না, প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্রীয় বা নিউক্লিয়াস বর্তমান। 2 নম্বরে বলছেন যে নিউক্লিয়াস বা কেন্দ্রীয় বা এই যে আকারটা, যে নিউক্লিয়াসটা বললাম, এই নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র। ধরে নে তোর বডি পার্টে তোর নাভিটা হচ্ছে নিউক্লিয়াস, আর তোর গোটা বডিটা হচ্ছে একটা পরমাণু, ঠিক আছে। তাহলে সে পরমাণুর তুলনায় তোর নাভি খুবই ছোট পুরো বডিটার তুলনায়। নাভিটাই নিউক্লিয়াস, ওটাই কেন্দ্র, আমাদের নাভিটাই আমাদের কেন্দ্র, আমাদের বডির কেন্দ্র। তাহলে ডাক্তারই বলছে যে নিউক্লিয়াস বা কেন্দ্রের আকার সমগ্র পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র। পরমাণুর ব্যাসার্ধ 10⁻⁸ সেন্টিমিটার। একটা পরমাণুর ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। আর একটা তার মধ্যে যে কেন্দ্রে যেটুকু অবস্থান করছে, এই কেন্দ্র যদি বড় করে দেখি, ম্যাগনিফাইং গ্লাসে ফেলে দেখি, তাহলে যদি এরকম আসে, তাহলে তার যে ব্যাসার্ধটা এটা বলছে 10⁻⁻13 সেন্টিমিটার। মানে হচ্ছে দেখ, এটা মানে হচ্ছে যে 0.8টা শূন্য, আমরা 8টা শূন্য তারপর 1, আর এটা মানে হচ্ছে 13টা শূন্য তারপর একটা দিয়ে মাইনাস এরকম আছে, তাহলে এটা অনেক ছোট। 13টা শূন্য মানে আরো অনেক ছোট, বোঝা গেল। বলছে 3 নম্বর পয়েন্টে গিয়ে এসে বলছে যে পরমাণুর সমস্ত ওই ভরটা নিউক্লিয়াসে যুক্ত থাকে। সমস্ত ভর নিউক্লিয়াসেতেই কেন্দ্রীভূত থাকে, ঠিক আছে। পরমাণুর সমগ্র ভর এই কেন্দ্রন বা নিউক্লিয়াসেই কেন্দ্রীভূত থাকে। এবং আর একটা কথা কি বলছে, যেহেতু সমস্ত ভরটাই যদি তোর নাভিতে থাকে, তাহলে তোর হাত পায়ের ওজন নাই, তাই তো। তারপর তোর হাত পাগুলো ওজন মানে কি, তারপর তোর হাত পাগুলো ফাঁপা বা ফাঁকা, তার মানে কিরকম, তার মানে কি আমি কি বলছি, পরমাণুর ক্ষেত্রে কি, তাহলে পরমাণুর বাকিটা কি ফাঁকা। পরমাণুর গোটা ভরটা যেহেতু পরমাণুর নিউক্লিয়াসে থাকে, তোর যদি গোটা ভরটা তোর নাভিতে থাকতো তাহলে তোর হাত পাগুলো ফাঁকা হতো। তোর তো সেটা নয়, সেটা আমাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে কি হচ্ছে, নিউক্লিয়াস সমস্ত নিউক্লিয়াসে থাকে, তাই ম্যাক্সিমাম স্থানটা মানে ফাঁকা। এবং এর সাথে এটা বলে দিলাম যে ম্যাক্সিমাম ভয়েড স্পেস মানে হচ্ছে ফাঁকা স্থান, ভয়েড মানে ফাঁকা। পয়েন্ট নাম্বার 4, পরমাণু আগে এটা 1 আর 4 সেম পয়েন্ট, মানে এটা এক্সট্রা কেন বলেছেন রাদারফোর্ড আমি জানি না। রাদারফোর্ডের নিজের লেখা, হাতের লেখা, সেটাই বলছি আমি। কেন রাদারফোর্ড লিখেছেন বলতে পারবো না। 4 নম্বর হচ্ছে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান, পরমাণুর সমস্ত পজিটিভ চার্জ এই নিউক্লিয়াসই কেন্দ্রীভূত থাকে। এটা তুই জানিস অলরেডি, এখানে 1 নম্বর বলে দিয়েছি আমি, যে কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি কেন্দ্রীয় বা নিউক্লিয়াস বর্তমান। আবার এটাও কি, এখানে শুধু বলেছিলাম যে পজিটিভ আধান আছে এটাতে, নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, শুধু এইটুকু বলেছিলাম। এখানে রাদারফোর্ড 4 নম্বর পয়েন্টে একটা এক্সট্রা কথা কি বললো, যে এইটুকু এক্সট্রা, যে সমস্ত ধনাত্মক মানে যত রকমের ধনাত্মক হতে পারে, পজিট্রন বা এই মেসন থেকে যাই উৎপন্ন হোক না কোনো, যত রকম ধনাত্মক হতে পারে সব কিন্তু নিউক্লিয়াসেতেই হবে। হলো, এই পরমাণুর ভেতরের অংশকে বলা হয় কেন্দ্রীয় অংশ। এই যে একটা পরমাণুর, এটা একটা ছবি আঁকি একটা, এখানে দেখ, এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে। এই যে ভেতরের নিউক্লিয়াসের যে এই যে এটা যে বাইরের অংশ, যে প্লাসের গোলটা, তার যে বাইরের অংশটা, এটাকে আমরা বলি এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। অনেক সময় বলবি কেন্দ্রীয় বহিস্থ অংশ বা এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, ইংলিশটা সুবিধে, এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, যেখানে আমাদের ইলেকট্রনগুলো থাকে,
এক্সট্রা নিউক্লিয়ার পার্ট, এই গোটাটা, এই সারাউন্ডিংসটা। আর এই ভেতরটাকে কি বলবো, ভেতরটাকে কি বলবো বল, এটাকে বল, হ্যাঁ নিউক্লিয়ার পার্ট, নিউক্লিয়ার পার্ট, এই গোটা গোলটাকে। আর এই প্লাসটা হচ্ছে নিউক্লিয়াস। বোঝা গেল? বল। হুম, সমস্ত সমস্ত কিছু। এবার একটা কথা আসছে যেখান থেকে বলে দেওয়া খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রশ্নটাও আসে এই যে মানে এই 4-5 নম্বর পয়েন্টেরই অন্তর্গত পয়েন্ট, সরি 5 নম্বর অন্তর্গত বলছি আমি। এটা খুব ইম্পর্টেন্ট কথা আছে যে পরমাণু নিস্তরিত, প্রশ্নটা আছে পরমাণু নিস্তরিত কেন, বলতে পারবি কেন? হুম, আচ্ছা, মানে আমি বলতে চাইছি, তুই বলতে চাইছিস যে ভেতরে পজিটিভ আছে বাইরে নেগেটিভ আছে, নালিফাই করে দিয়ে জিরো হয়ে যাচ্ছে, তাই তো নাকি? আচ্ছা, মানে ধর তোর গালটা 50 মানে ইয়ে নেওয়ার ক্ষমতা আছে, ধর ডাইন, 50 ডাইন আঘাত নেওয়ার ক্ষমতা আছে। আর আমি, এবার আমি 70 দিলাম, আমার কাছে কিন্তু আমি দেখ তোর তোর গালটা নালিফাই করতে পারে, মানে ওখানে একটা বডি গার্ড দেওয়া আছে একটা, এই 50 ডাইন পর্যন্ত সে সহ্য করতে পারে। আর আমি যদি 80 ডাইন থেকে 90 ডাইন দিই তাহলে কি হবে? তখন তো আর তো সহ্য করতে পারবে না, তাহলে নালিফাই করবে কি করে? বলেছিস ঠিকই, একটু ভুল হয়ে গেল কথাটার মধ্যে, যেটা একটুখানি সাইন্টিফিক। তো তোর বলা একটুখানি ভুল হলো, ঠিকই ছিল কথাটা যে ভেতরে ইলেকট্রন বাইরে, ভেতরে যেহেতু প্রোটন, আমরা জানি যে কোনো পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকে, এবং প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান, কিন্তু আধানটা হচ্ছে বিপরীতমুখী, কিন্তু সাইনটা হচ্ছে বিপরীতমুখী। তাহলে একই তো আছে, তাহলে ভেতরেও যা আছে বাইরেও তা আছে, এটা বলতে হবে না? দুটোই সমান আছে এটা বলতে হবে তো, নাহলে তো বাইরে 80-50 তো ওখানে ঠাই করে গেলে যাবে। ওই আছে পুরোনো করে, মানে আমি তো উঠে পড়বো। হ্যাঁ, আরে তোর কেস আলাদা, আমার কেস আলাদা। আমার ঠান্ডা লেগেছে সেটা আলাদা ব্যাপার, তার আগে আবার ইনফেকশনটা ছিল না, সেই ইনফেকশনটা ছিল 1 মাস আগে। এটা সেই ইনফেকশনের, এটা ইনফেকশনের একটা সাইড এফেক্ট টাইপ একটা, ওখানকার পেটেরই একটা গন্ডগোল, ওখান থেকেই জ্বরটা আসছিল। মানে তোকে যেদিন পড়ানোর কথা ছিল সেদিন সকালে উঠেছিলাম, আমি উঠে উঠে রেডি ফেডি করেছিলাম, না এতটা দুর্বল আমি, আর শেষকালে মানে যখন দেখলাম মানে টাইম না পেলাম, আমি আর পারছি না আর কি, আমি আবার শুয়ে পড়লাম, সব রেডি ফেডি করে আমি আবার বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম। শেষ মুহূর্তে তোকে বললাম পড়াবো না। আমি তার, হ্যাঁ আমি ওই টাইমে দিলাম, আমি দিলাম যে আমি তার আগের দিন পড়িয়েছি, তার আগের দিন শরীর খারাপ ছিল, আমার শরীর খারাপ 2 দিন তার আগে, 1.5 দিন আগে থেকে, মানে যেদিন পড়িয়েছি বলতে মঙ্গলবার এসেছে জ্বর এসেছে আমার। তোকে বুধবার দিন সকালে যখন বলছি না, আমার খেয়াল নেই সেটা বুধবার না বৃহস্পতিবার। হ্যাঁ, আমার তখন খেয়াল নেই এটা বুধবার না বৃহস্পতিবার, কারণ আমি মঙ্গলবার সারা দিনটা বমি করেছি, কিছু না খেয়ে সারাক্ষণ বমি করে গেছি অল টাইম, জ্বর এসেছে বমি করছি, আবার জ্বর ছেড়ে যাচ্ছে, এই হয়ে গেছে সারা রাত ধরে, সন্ধ্যে থেকে রাত ধরে আমার। না সেদিন আর ওষুধ খাইনি, তারপর কালকে বৃহস্পতিবার গিয়ে বৃহস্পতিবার সকালে ওষুধ, কালকে ওষুধ নিয়ে এলাম, কাল পরশু বৃহস্পতিবার ওষুধ নিয়ে এলে ঠিক হলো, ওষুধ নিয়ে এসেছিলাম ওষুধ। না না প্যারাসিটামল দেয়নি আমাকে, আমাকে ওই একটা গ্যাস্ট্রিক পাইপের লাইনের সমস্যার জন্য একটা ওষুধ দিয়েছিল, আর একটা অ্যান্টিবায়োটিক, আর একটা এমনি নাকের ওই ঠান্ডা লাগার জন্য একটা জন্য দিয়েছে একটা। আসলে এটা একটা মানে পেটের একটা রোগ টাইপের হয়েছিল, একটা ওই ইয়ে হয়ে গেছে, জ্বরটা এসেছে।
যাই হোক, গলা ঠিক হলেই হয়। চ্যানেলের মতো পড়াতে আমাদের এরকম করে এত আস্তে আস্তে এত লো ভয়েসে পড়ানো আমার তো হচ্ছে। যাই হোক, মেশিনের আওয়াজ বলে তোর কাছে জুড়ে চলে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে বলছি আজকে। হ্যাঁ হ্যাঁ, কে পড়বে? হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। ওই তোদের প্রীতম স্যার যেমন করছে এরকম করবো। তোর সাথে ওকে ওকে আলাদা পড়বে না তোর সাথে পড়বে বলছে। ও যদি আলাদা পড়লে একই পড়লে কি তোকে তোর সাথে পড়তাম, ওকে ওকে ওখান থেকে ট্রান্সফার করে দিতাম। আচ্ছা বেশ ঠিক আছে, ওকে বলবি আমি পড়ি, আমার কোনো অসুবিধা নেই, প্রথম থেকে শুরু করবো। দেখ শোন, স্টুডেন্টের উপর ডিপেন্ড করে জানিস তো। হ্যাঁ, একদম ভালো, একজন যদি হাই ব্রেনি স্টুডেন্ট হয়, খুব ব্রেনি স্টুডেন্ট, মানে ধর লেভেল স্টুডেন্ট, তাকে তো তাদেরকে এত কিছু বলতে হয় না, তারা নিজেরাই বাড়িতে অর্ধেক করে নেয়। আমাদের মতো যারা লোক, আমার মতো যারা ছেলে, তারা কি করে, তারা কিছুটা পড়ে, কিছুটা স্যারের কাছে পড়ে, কিছুটা বাড়িতে পড়ি, কিছুটা স্যারের কাছে পড়ি। তারপর দেখ, এবার বলছি, তাহলে বুঝতে পারলি যে বাবাদের কেন প্রোটন পরমাণু স্থিতিতে এটা বলা হলো। এবার 6 নম্বর পয়েন্ট দেখ, খুব ভাইটাল পয়েন্ট 6 নম্বর পয়েন্টটা, যে বলছি আমি যে নিউক্লিয়াসের বাইরে একটা ইলেকট্রন ঘুরে, আমি বলছিলাম যে একটা ইলেকট্রন রয়েছে বলে একটা ধারণা আমরা পেয়েছি, অনেকক্ষণ আগে একটা ইলেকট্রনের ধারণা পেয়েছি। তা আমাদের অ্যাটমিক স্ট্রাকচার মানে রাদারফোর্ড এখনো পর্যন্ত সেরকম ইলেকট্রন নিয়ে কোনো মাথা ব্যথা দেখাননি। তো এবার একটু মাথা ব্যথা দেখালেন যে জায়গাটা থেকে এসে, তিনি বললেন যে কেন্দ্রিনের বহিস্থ অংশে বা আমাদের এক্সট্রা নিউক্লিয়ার পার্টে এই চারদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে, সমকেন্দ্রিক মানে হচ্ছে একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এগুলো সবই কিরকম জ্যামিতিক, যদি তুই কম্পাস নিস, কাঁটা কম্পাস নিস, এইভাবে বসিয়ে এই একটা আঁকলি, আবার এই কেন্দ্র করে আবার একটা একটু বড় করলি, মানে এই একবার এরকম বড় বড় করলি, যে কেন্দ্রটা সেম রেখে যে বৃত্তগুলো করলি ওগুলোকে বলে সমকেন্দ্রিক বৃত্ত। আশা করি ম্যাথ অঙ্কে পড়েছিস ক্লাসে 9-10। এই সমকেন্দ্রিক যে বৃত্তগুলো হয়, হ্যালো, সমকেন্দ্রিক যে বৃত্তগুলো হয়, এই সমকেন্দ্রিক যে বৃত্তগুলোকে ধরে নিয়ে নিউক্লিয়াস আছে কিনা একটা, তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে সমকেন্দ্রিক যে বৃত্তগুলো হলো, যেটাতে আমাদের এগুলো দিয়ে এটা এখানে বলছে না কি আছে, ইলেকট্রনের কক্ষপথ। এই যে বৃত্তাকার যেটা ঘুরছে, এখানে নাকি সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে আবর্তন করে। কেন্দ্রের চারিদিকে ইলেকট্রনগুলো তীব্র বেগে আবার এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। তো এদিকে গেলে এরকম স্পিন, এরকম স্পিন হয়, আমি স্পিন মাল্টিপ্লিসিটি পরে আসছি, যেদিকে যে ঘুরতে পারে। তো আমি ধরে নিচ্ছি এখন এদিকে ঘুরছে। হ্যাঁ বল। একটা ইলেকট্রন তো দুদিকেই ঘুরতে পারে না, এদিকেও ঘুরতে পারে, এবার এদিকেও ঘুরতে পারে, ক্লকওয়াইজও ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। হলো, যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এরকম, এটা ক্লকওয়াইজ সাইন, এটা অ্যান্টি ক্লকওয়াইজ সাইন, এগুলো স্পিন বলা হয়। স্পিনে আসছে, আমি আসবে এখন, স্পিন মুভমেন্টটা যখন আসবে আমি বলবো। প্রায় ধর ইলেকট্রন ধর এখানে আছে, ধরে নিচ্ছি আমি, এটা ধর এভাবে ঘুরছে। তাহলে আমরা ওই ক্লাস 11-এ এখন তো এখন পড়ানো হয়নি হয়তো, বা 9-10 ইলেকট্রনে পড়ানো হয়েছে হয়তো, কেন্দ্রাতিক বল। কেন্দ্রাতিক বল বলে একটা বল আছে। এই ইলেকট্রনটা যখন ঘোরে, এই ইলেকট্রনের ঘূর্ণনজনিত কারণে একটা কেন্দ্রাতিক ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স তৈরি হয়। তুই যদি কোনো একটা পাথরকে দড়ি বেঁধে ঘোরাস, এই পাথরটা চাই দেখবি বাইরের দিক দিয়ে ছিটকে বেরিয়ে যেতে, তো সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কেন্দ্রাতিক বল। হলো, আবার যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তাই এদের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল আছে, প্লাস আর মাইনাসের মধ্যে। একে বলা হয় কুলম্বীয় বল। তোরা এখন 11-এর ভেক্টর চ্যাপ্টার যদি কমপ্লিট হয়ে যায়, তারপরই তোরা এখন কুলম্বীয় বল পেয়ে যাবি, যে কুলম্ব এপসাইলন দিয়ে। 11-এর ফার্স্ট চ্যাপ্টার কুলম্ব আসলে এখনো ফার্স্ট চ্যাপ্টার 11-এর ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার।
একমাত্রিক গতিতে করে কুলম্ব এখন আচ্ছা তড়িৎ দিকটা একটু কিছু ঠিক আছে, যে এসে যেমন পড়ায়। তা সেখানে হচ্ছে 1 কুলম্ব কত হচ্ছে, যে 2 কুলম্বে তোর একটু একটু কিছুদিন পর পাবি, যে চার্জ, এটা চার্জ ইন্টু এটা চার্জ বা এটা ডিস্টেন্স তার স্কোয়ার, এটা চার্জ জেড প্লাস ইন্টু জেড মাইনাস বা এদের ডিস্টেন্সের স্কোয়ার কুলম্ব এপসাইলন সমান আসবে। যাই হোক, ঠিক আছে। এই যে এই ফোর্সটাকে বলে কুলম্বীয় ফোর্স বা কুলম্বীয় বল। আর এটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই যে বাইরে দিয়ে চলে আছে এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা যায় বাইরের দিকে যাচ্ছে, আর এই বলটা যেটা আমরা বলছি কুলম্বীয় বল, এটার ভিতর দিয়ে ঢুকছে, মানে একটা বল এদিক দিয়ে ঢুকছে, একটা এই বাইরে যেতে। তাই দেখ, তার দুটোই যদি চলে থাকে, এটা নালিফাই করে দিচ্ছে দুটোকে সমান, দুটি সমান হচ্ছে তো, তাই তো বলছি। এই দুটোর পরিমাণ হচ্ছে পরস্পর সমান, এই দুটি বল হচ্ছে পরস্পর সমান ও বিপরীতমুখী, এই দুটো বলকে নালিফাই করছে, তাই ইলেকট্রনটা কিন্তু ছিটকে বেরিয়ে যাচ্ছে না, আর তাই আমরাও পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছি না, যদিও এখানে মহাকর্ষ বল আছে। গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। গ্র্যাভিটেশনাল ফোর্সে আমরা এটাই পাই, দেখবি গ্র্যাভিটেশনাল ফোর্সে তুই মহাকর্ষ পড়েছিস কি তোদের 11-9 ছিল মহাকর্ষ? ছিল না, 8-এ ছিল, যাই হোক, হ্যাঁ 8-এ ছিল। তো যে 11-এ না 11-এ মানে আবার আছে, দেখ মহাকর্ষ পাবি 11-এর মাঝখান থেকে মহাকর্ষ পাবি। মহাকর্ষ তো একই ব্যাপার, 11-এ বাইরে ইয়েতে আছে, ফিজিক্স আছে, গ্র্যাভিটেশন মহাকর্ষ। দেখ M1 M2, এখানে আমরা কি পাই দেখবি, যে দুটো কোনো গ্রহের মধ্যে, কি বলছি, দুটো কোনো গ্রহের মধ্যে বা দুটো কোনো বস্তুর মধ্যে যদি ভর M1 হয়, একটার ভর M2 হয়, তাহলে M1 M2 আর স্কোয়ার, এটাই ছিল দেখবি মহাকর্ষ জি ইকুয়াল টু। আর এটা এখানে কি বললাম, এটা এখানেও তাই বললাম, দেখ এটা চার্জ আর এটা চার্জ, ওখানে ছিল ভর, এই তো ভর তো খুব নগণ্য, তাই এতে ভর তোরা কি করা যাবে, তাই এর চার্জ ইন্টু এর চার্জ বা এদের ডিস্টেন্স স্কোয়ার, একই জিনিস, এটার সাথে ওটা দেখ একই জিনিস। ওটা এটা কুলম্বীয় বল, ওটা মহাকর্ষীয় বল। ওটা মানে এটা পরমাণুর ক্ষেত্রে ওটা বড় বড় জিনিসপত্রের ক্ষেত্রে, গ্রহ উপগ্রহ সবের ক্ষেত্রে। নারায়ণ, বোঝা গেল? এর ফলে কি হয়, ইলেকট্রনগুলো আবর্তন করতে থাকে ও নিজ নিজ কক্ষে সুস্থিতি বজায় রাখে, নিজ কক্ষে সুস্থিত হয়ে স্থির অবস্থায় বসে থাকে, এবং সেটা ছুটে এসে নিউক্লিয়াসে এই যে টানছে, এতে ইলেকট্রনটা নিউক্লিয়াস এসেও পড়ে না, আবার ছিটকে বেরিয়েও যায় না। ছিটকে বেরিয়ে যেতে চাইলে তখন এ টান দেয়, আবার এই কাজে যখন মানে পড়ে আসতে চায় তখন ও টান দেয়। যেহেতু দুটো টান সমান ও বিপরীতমুখী, তাই ও চুপচাপ নিজের জায়গায় পাইপ করে ঘুরতে থাকে। দেখ এবার রাদারফোর্ডের যেটা পরমাণু নিউক্লিয়াস, তার রাদারফোর্ড যেভাবে বললেন সেভাবেই ছবিটা এলো আমাদের চোখের সামনে। এইভাবে একটা ইলেকট্রন এইভাবে এরা ঘোরাফেরা করে, ইলেকট্রনটা এইভাবে ঘোরাফেরা করে। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণুর ছবি। এটাকে বলা যেতে পারে হাইড্রোজেন পরমাণুর ছবি, হাইড্রোজেন অ্যাটমের ছবি। ঠিক আছে। এবার দেখ সৌরজগৎ, এই যে এটাকে দেখে কি মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে না এটা সূর্য, এটা দেখে সূর্য, এটাকে দেখে এটা দেখ বুধ ভাব বা পৃথিবী ভাব, তাই না? তাই কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য আছে এই সৌরজগতের সাথে রাদারফোর্ডের। সাদৃশ্যগুলো কি কি বলি, দেখ সৌরজগৎকে, সূর্যকে কেন্দ্র করে গ্রহরা নিজ পথে ঘুরছে, এখানে ইলেকট্রনগুলো ইয়েকে কেন্দ্র করে, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা বিভিন্ন কক্ষপথ আবর্তন করছে। সৌরজগতে আবর্তন গ্রহগুলির কেন্দ্রাতিক বল ও সূর্যগুলির আকর্ষণ বলটা দেখ সমান, এখানেও তাই দেখলাম সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যান্ড আমার কুলম্বীয় ফোর্স ইজ ইকুয়াল। দ্য ম্যাক্সিমাম পার্ট অফ the solar system is void,
সোলার সিস্টেমের ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ফাঁকা। কতগুলো সব তো আকাশ, শুধু পুরোটাই আকাশ দেখতে পাস, কোথাও কিছু দেখতে পাস কি? কতগুলো তারা দেখতে পাস, যা তারা দেখতে তো খুবই কম, সৌরজগতে খুবই কম। সেরকম আমাদের নিউক্লিয়াসেরও তাই, ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। হ্যাঁ, যে কোনো গ্রহের তুলনায় সূর্যের ভর অনেক বেশি। পৃথিবীর যা ভর তা সূর্যের ভর পৃথিবীর ভরের বহু গুণ বেশি, বহু গুণ বেশি। পৃথিবীর যা ভর সেটাই তো আমার ভরের থেকে তোর ভরটা বাদ দিচ্ছি, তোর তেমনি তোর ব্যাপারটা মানুষ। আমি যা আছে আমার ভরের কয়েক কোটি গুণ। হ্যাঁ, তা পৃথিবীর ভর সূর্যের ভর পৃথিবীর ভরের কয়েক কোটি গুণ। পৃথিবীর কাছে আমি নগণ্য, সূর্যের কাছে পৃথিবী নগণ্য, আর সূর্যের কাছে আর সূর্য আমাকে চেনেই না, যে আমাকে এড়িয়ে চলছে দেবে। আবার ইলেকট্রনের তুলনায় নিউক্লিয়াসের ভরও বহুগুণ বেশি। আলাদা পার্থক্যগুলো কী কী? না, পার্থক্যগুলো যে সূর্য গ্রহগুলো নিশ্চরিত, পৃথিবীতে কোনো চার্জ নেই, সব আর্থিং, আমরা কথা বলে আর্থিং করা হয়ে গেছে। কিন্তু আমাদের বড় নিউক্লিয়াসে ধনাত্মক, ইলেকট্রনগুলি নেগেটিভলি চার্জ আছে। হলো, সৌরজগৎগুলি যে গ্রহপাত্তা, ওটা কক্ষপথটা নির্দিষ্ট। হ্যাঁ, আর একটি কক্ষে একাধিক গ্রহ থাকতে পারে না। একটি সূর্যকক্ষ হচ্ছে কক্ষপথটা, একটা গ্রহ যেটা ঘোরে, তার কক্ষপথ নির্দিষ্ট, এবং সেটা একটা মাত্র গ্রহই থাকে। কিন্তু এখানে অনেকগুলো একটা কক্ষপথ অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে। হলো, এই সূর্যকে কেন্দ্র করে আবর্তিত গ্রহগুলির প্রত্যেকটা ভর আলাদা, ধর্ম আলাদা, কিন্তু নিউক্লিয়াসের যে ইলেকট্রনগুলো সব ভর আর ধর্ম সব এক। এই সৌরজগতের গ্রহগুলির আর সূর্যগুলির মধ্যে, এদের মধ্যে থাকে কি মহাকর্ষীয় আকর্ষণ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। আর পরমাণুতে নিউক্লিয়াসের মধ্যে থাকে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন সম্বন্ধে যে বলা থাকে চার স্থির তারিতিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। ওদের থাকে মহাকর্ষীয় বল, এর থাকে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স। ওকে, কোনটা? ইলেকট্রোস্ট্যাটিক, অত ভয় খাওয়ার কিছু নেই। ইলেকট্রো স্থির, তার ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, এটা হচ্ছে কুলম্বীয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার দেখ, আধারকোডের পরমাণু মডেল থেকে আমরা কিছু ভুল ঠিক আমাদের ভুল তো করা উচিত না, কারণ ওনারা তো বিজ্ঞানী তো মানুষ, তো ওনাদের ত্রুটি বা বলতে পারি যে কিছু ড্রব্যাকস বা কিছু তিনি হয়তো পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে কিছু ভুল করে ফেলেছেন, বুঝতে পারেননি। তা সেই বিষয়গুলোতে আমি একটুখানি যাব, যে তিনি তার ভুল বিষয় কিছু বা সীমাবদ্ধতা বলুন, যাই না, এগুলো ছিল আমাদের কি আমরা স্বীকার্য, উনি কি করেছেন, উনি যেগুলোকে দান করেছেন সেগুলো আমরা নিলাম। এবার হচ্ছে ভুল হচ্ছে লিমিটেশন বা ভুল বা সীমাবদ্ধতা, যাই বলছে লিমিটেশন খুব ইম্পর্টেন্ট। লিমিটেশন বুঝতে না পারলে কিন্তু মুশকিল। দেখ, এই যেমন একজন বিজ্ঞানীর হচ্ছেন ম্যাক্সওয়েল। হলো, এই ম্যাক্সওয়েলের তিনি একটা ধারণা দিলেন, তিনি একটা ধারণা দিলেন, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় ধারণা। তিনি একটা ধারণা দিলেন, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় ধারণা। তিনি তার ধারণা অনুসারে কি বলছেন না, চার্জযুক্ত কোনো গতিশীল কণা নিরবিচ্ছিন্নভাবে শক্তি নির্গত করতে থাকে। কিরকম বলছে দেখ, চার্জযুক্ত কোনো গতিশীল কণা, ধরেন এখন কোনো নেগেটিভ চার্জ আছে, কোনো কণা, কোনো পার্টিকেল কি করছে, এরকম যাচ্ছে বা ঘুরছে, এরকম ঘুরে বেড়াচ্ছে, বা এরকম সোজা চলে যাচ্ছে। এরা যখন সোজা যায়, যখন যায় তখন একটা শক্তি নির্গত হয়, এবং সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, মানে এরকম কন্টিনিউয়াস। নিরবিচ্ছিন্ন হচ্ছে কন্টিনিউয়াস একটা স্পেকট্রাম পাওয়া যায়, কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী। এটা নিরবিচ্ছিন্ন স্পেকট্রাম মানে হ্যাঁ টাইপস অফ আলো, এরকম পাওয়া যাবে স্পেকট্রাম, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যাবে। সুতরাং পজিটিভ চার্জযুক্ত যে নিউক্লিয়াসটা আছে আমাদের ভেতরে, হলো, তাকে যে কেন্দ্র করে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনগুলো ঘুরছে, তারা নিরবিচ্ছিন্নভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে শক্তি বিকিরণ করবে,
এবার যে শক্তিটা বিকিরণ করে, আমি যে বললাম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, মানে এটাকে যে স্পেকট্রাম বললাম, যে স্পেকট্রাম বা বর্ণালী, বর্ণালীটা আসলে হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে কীরকম বলবো তোকে, এই অনেক লিম্যান হয়, যেন আমাদের এই তুই যে ভালো জানিস দেখো, এই যে অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি, এই দৃষ্টিগোচর সমস্ত আলোগুলো, যে লাল, নীল, হলুদ, সবুজ, এই যে দেখতে পাস, এই সবই কিন্তু শক্তিটা আলো হিসেবে বেরোচ্ছে। কিন্তু সবই কিন্তু কিছু এনার্জি, প্রত্যেকটা এনার্জি কিছুটা এনার্জি নিয়ে ছেড়ে দিচ্ছে। যে এনার্জিটা ছেড়ে দিচ্ছে, সেই এনার্জিটা একটা আলো বা বর্ণালী রূপে বেরোচ্ছে। সেই বর্ণালীটা আমরা দেখতে পাচ্ছি যে গাছের পাতার রং সবুজ, বা ওটার রং কালো, বা ওটার রং নীল। কালো মানে সেটা কোনো কালার নয়, কালো মানে তো সেটা মাছের রংটা দেখতে পাচ্ছি না। আমরা চাই যে বেগুনি, নীল যা দেখি, যে রংটা বেরোচ্ছে সেটা দেখতে পাচ্ছি। তো এরকম এমত অবস্থা কি বলছে, যে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ শক্তিভাবে বিকিরণ করবে, মানে এরকম পাওয়ার কথা হলো। কিন্তু এইভাবে ক্রমাগত শক্তি হারাবার ফলে ইলেকট্রন কণার গতিবেগ ক্রমশ কমতে থাকবে, তাই তো? যদি সবসময় শক্তি ছাড়তে থাকে, তাহলে একটা সময় কি হবে, যে ইলেকট্রনটা এই যে পার্টিকেলটা যেটা শুরু করেছিলাম, সে যদি সবসময় শক্তি ছাড়তে থাকে, তাহলে একটা সময় তো সে তার শক্তি হারাবে আস্তে আস্তে। তোকে যদি পাই করে ছুটিস, হ্যাঁ, তোকে ওই মাঠটাই স্কুলের মাঠে পাই করে ছোটাই, প্রথম 10 বার তো ঠিক থাকবে, 11বার তো তোর জিভ বেরিয়ে যাবে, সাধারণ কথা। তাহলে তখন তুই কি করবি? তুই আস্তে আস্তে তুই চেষ্টা কি করবি, তোকে মাঠে তো ছোটাই, তুই প্রথম মাঠে গোটা মাঠটা এইভাবে পাক দিবি। এই যদি গোটা মাঠটা হয়, তুই প্রথমে এইখানে এইবার পাক দিবি দেখানোর জন্য, হ্যাঁ। তারপর তুই দেখবি তুই একটা সময় দেখবি মাঠের মাঝখানে চলে এসেছিস, তাই তো? তো মাঠের মাঝখানে এসে বসে পড়বি, তুই একটা সময় মাঠের মাঝখানে এসে পড়বি ছুটতে এসে, তাহলে তোর শক্তি আস্তে আস্তে পুরো মানে ক্ষয় হবে। এটাই আমাদের জানা নিয়ম। স্বভাবতই তাহলে কি হবে, তোর তো এখন যদি এখানে থাকতিস, তা তোর আর এই যে মাঠের কেন্দ্র, তোর যে ব্যাসার্ধটা, তো ব্যাসার্ধটা কমতে থাকবে, কারণ তুই তো আস্তে আস্তে ইলেকট্রনটাও সেরকম। ইলেকট্রনটা আসলে কি করে হাততে, তাহলে কি করবে, এই যে পজিটিভটা হয়, তাহলে এখানে যদি ইলেকট্রনটা থাকে, সেও তাহলে কি করবে, সে তো ঘুরছে, সব নিউক্লিয়াসে এরকম করে পড়ে যাবে। হলো হলো সব এসে নিউক্লিয়াসে পড়ে যাবে। তাহলে কি হবে, নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। অর্থাৎ যদি নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ে, যদি মাইনাসটা, যদি একটা মাইনাস তার একটা প্লাস তার যদি ঠিকই দিস, কি হবে, কি হয়, হ্যাঁ, তাহলে কি হবে, তার দু সামনে মুখোমুখি ঠিকই দিলে কি হয়, কি হবে, ব্যাটানকুনি করতে যান না, ব্যাটানকুনি করতে যান, তাহলে ফিউজ টিউজ উড়ে গিয়ে বোম বাস্ট, মানে সব ভুঁই ঠাঁই করে সব উড়ে ফেটে সব ফাটি বার করে দেবে। মানে কি হবে, তার মানে বোম, মানে একটা বিস্ফোরণ ঘটবে। তাহলে এখন যদি ইলেকট্রন যদি এখন প্রোটন নিউক্লিয়াসে পড়তে থাকে, তাহলে তো বিস্ফোরণ ঘটবে। তাহলে তো কোনো এই বিশ্বে কোনো বস্তুরই অস্তিত্ব থাকবে না, সব তো নষ্ট হয়ে যাবে। তার মানে এটা কিন্তু প্রকৃতিতে তা হয় না, পৃথিবীতে তা হয় না, তার মানে ইট ইজ এ ড্রব্যাকস। যে রাদারফোর্ডের পরমাণু মডেল, পরমাণুর গঠন অনুযায়ী কখনো স্থায়ী হবে না, পরমাণুর গঠন অনুযায়ী কখনো স্থায়ী হবে না। তার মানে ইট ইজ এ ড্রব্যাকস, বা আমাদের একটা ভুল। অর্থাৎ তাহলে রাদারফোর্ড কি করতে পারলো না, রাদারফোর্ড পরমাণুর সুস্থিতি সম্পর্কে কিছু বলতে পারলো না, পরমাণুর যে সুস্থিতি বা স্টেবিলিটি ব্যাখ্যা করতে পারলো না। ইট ডাজ নট, প্রথমটাকে কি বলতে চাই, ইট ডাজ নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি of an atom with respect his atomic model. ঠিক আছে, এবার আমি বলছি যে 2 নম্বর পয়েন্ট, দ্বিতীয় ভুলটা কি, এই লিঙ্কটা দ্বিতীয় ভুলটা কিরকম বলছে, যে ঘূর্ণায়মান যে ইলেকট্রনটা আছে, যেটাকে আমি বলছি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণুর নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, এরকম কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু পরমাণুর প্রকৃতপক্ষে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাওয়া যায়, লাইন স্পেকট্রাম বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায়, এরকম পাওয়া যায়। আমাদের প্রকৃতিতে যখন আমরা দেখি, তখন পরে যাবে এরকম লাইন পাওয়া যায়, এরকম লাইন স্পেকট্রাম পাওয়া যায়।
বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায়, কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায় না। তাহলে এটাও আমরা কিন্তু পেলাম না, রাদারফোর্ডের ঘটনার সাথে কাজ করছে না। অর্থাৎ তাহলে আর কি বললাম, লিমিটেশন থেকে 2 নম্বর লিমিটেশন কী এলো, যে এই স্পেকট্রামকে ব্যাখ্যা করতে পারে না। স্পেকট্রাম ব্যাখ্যা করতেও কিন্তু ভুল না। আমি আরেকবার বলছি 2 নম্বর পয়েন্টটা। না, প্রথম পয়েন্টটা আমরা দেখলাম যে ইলেকট্রনের কথা অনুযায়ী, ওনার পরমাণুগুলির কথা অনুযায়ী যে ইলেকট্রন কী করবে, নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করবে। নিরবিচ্ছিন্ন যদি শক্তি বিকিরণ করে তাহলে আমরা পাবো কন্টিনিউয়াস স্পেকট্রাম, এরকম কন্টিনিউয়াস স্পেকট্রাম পাবো। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই স্পেকট্রা পাওয়া যায় এরকম বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী বা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা, এটা বলা হয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রা, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম এরকম পাওয়া যায়। তাই এটাও আমাদের কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারলো না। আরও অনেক কিছু পারলো না। সেটা হচ্ছে 3 নম্বর কী হলো, যখনই তিনি এরকম ব্যাখ্যাটা দিলেন তখন তিনি ব্যাসার্ধও বলতে পারলেন না, কারণ ব্যাসার্ধ সময় কমছে আস্তে আস্তে। তাহলে ব্যাসার্ধ, তাহলে তিনি একটা পরমাণুর কেন্দ্র থেকে সেই একটা কক্ষকের ব্যাসার্ধ কত, তিনি সেই ব্যাসার্ধটাও মেনশন করতে পারে। এটা 1 নম্বর পয়েন্টের টেবিলে ঢুকে যাচ্ছে যেহেতু, তাই তিনি তার রেডিয়াস কত বলতে পারলেন না। 3 নম্বর পয়েন্ট, রেডিয়াস কত বলতে পারলেন না। 4 নম্বর পয়েন্ট, কক্ষপথের আবর্তনকারী ইলেকট্রনগুলোর গতিবেগ কী গতিতে ঘুরছে, হ্যাঁ, কোন কী এবং কত শক্তি ছাড়ছে সেই সম্পর্কেও কোনো ধারণা তিনি দিতে পারলেন না। তিনি তার গতিবেগ ভি বা এনার্জি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। 5 নম্বর পয়েন্ট কি বলবো না, নিউক্লিয়াসে কেবলমাত্র প্রোটনের উপস্থিতি দ্বারা বিভিন্ন মৌলের পারমাণবিক ভরের ব্যাখ্যা পাওয়া যায় না। নিউক্লিয়াসে কেবলমাত্র যে প্রোটন উপস্থিতি দ্বারা বিভিন্ন মৌলের পারমাণবিক ভরের ব্যাখ্যা, কারণ পারমাণবিক ভরের জন্য কী দরকার, পারমাণবিক ভরের জন্য অন্তত আমাদের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা দুজনেরই দরকার। যেহেতু তিনি নিউট্রন সংখ্যা সেরকম কোনো উল্লেখ করেননি, নিউট্রনের কোনো উল্লেখ করেননি, সেইভাবে পারমাণবিক ভরেরও কোনো উল্লেখ পাওয়া গেল না। এত হলো হচ্ছে ড্রব্যাকস। কিন্তু উনি যা বলে গেলেন তাতেও অনেক কিছু হয়ে গেছে, উনি যা বলে গেছিলেন সেটাও যথেষ্ট, সেটা এমন কিছু কম কিছু। এখানে আমি কতগুলি ইম্পর্টেন্ট জিনিস বলবো, দেখ খুব ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট জিনিস, মানে তোর এটা ফিজিক্সে কাজে লাগবে। আমি ফিজিক্সের জিনিস পড়াচ্ছি একটু, মানে কেমিস্ট্রিতেও লাগে কাজে, তার জন্য দেখ তরঙ্গ দৈর্ঘ্য, আমাদের তোকে বলে একটা হলো তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলছিলাম না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একটু আগে বললাম। আমি সেই বিষয়ে আসছি, দেখ যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর এই সম্বন্ধে কিছু আমি এখন অতটা তো বেশি যাবো না। আর এই সম্বন্ধে কিছু রাশি, কিছু টার্ম, যেমন প্রথমে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। আসলে এগুলো এই যে আমাদের যে বিজ্ঞানী ম্যাক্সওয়েল করেছেন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, আসলে তড়িৎচুম্বকীয় তরঙ্গটা এরকম জিনিসটা এরকমভাবে যায়, এটা স্পেকট্রামের মধ্যে যায়, বা আবার সময় কী হয় এরকম হতে পারে, এরকম হতে পারে। এটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো আসলে এইভাবে যায়। এরা আমরা কি বলছি, যে প্রথম একটা টার্ম নিচ্ছি, সেটা হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। নতুন জিনিস জানবো, একে বলা হচ্ছে ল্যামডা, একে ছোট ল্যামডা বলা হয়, স্মল ল্যামডা, বা আমরা ল্যামডা বলে থাকি। এরকম দেখতে, এরকমভাবে দেখতে, সেকে বলা হয় স্মল ল্যামডা। এরকম প্রথমটা টানবি, এরকম একটা এরকম এই টানবি, এটা হচ্ছে স্মল ল্যামডা বা ল্যামডা, ঠিক আছে। এই স্মল ল্যামডাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যে ডিপেন্ড করি। এর সংজ্ঞাটা কি না, কোনো তরঙ্গের পরপর অবস্থিত দুটি শীর্ষের দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। কোনো তরঙ্গে, ধর একটা আমি তরঙ্গ আঁকছি একটা,
এই ধরনের একটা তরঙ্গ আছে, তরঙ্গটা চলছে, এভাবে তরঙ্গটা চলছে। বলছে দুটি তরঙ্গ, কোনো তরঙ্গের, এটা কোনো একটা তরঙ্গ, কোনো তরঙ্গের পরপর অবস্থিত দুটি শীর্ষ, পরপর অবস্থিত দুটি শীর্ষ, তাহলে এটা একটা শীর্ষ, এটা একটা শীর্ষ, আবার পরে আরেকটা শীর্ষ আসবে, তা পরপর অবস্থিত, এটার পরে এটা, পরপর অবস্থিত দুটি শীর্ষ, এর শীর্ষের দূরত্বকে ওর তরঙ্গ দৈর্ঘ্য বলে। এখান থেকে এই যে দূরত্বটা আর এইটা, সবই উচ্চতাগুলো সমান, হ্যাঁ, এটা এইচ হলে এটাও এইচ, এমন কিছু ইয়ে নয়। এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হচ্ছে ল্যামডা, ঠিক আছে, এই দূরত্বটাকে বলা হয় ল্যামডা। ল্যামডা ল্যামডা আমি তো বলছি যে কোনো দুটি অবশ্যই শীর্ষের ক্ষেত্রে, এটাও শীর্ষ, তেমনি এই শীর্ষ থেকে এই শীর্ষ, এটাও ল্যামডা। এই ল্যামডার একক হচ্ছে অ্যামস্ট্রং, অ্যাংস্ট্রং এরকম লেখা হয়, এ মাথায় এরকম ও গোল, অ্যাংস্ট্রং নাম শুনে থাকবে, বা ন্যানোমিটার, এনএম, ন্যানোমিটার, বা সেন্টিমিটার তো জানি, সেন্টিমিটার আছে জানা আছে, মিটার। এবার হচ্ছে আমি কিছু একটা জিনিস বলে দিই, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আজকে বলবো, জীবনে ভুলবি না, ভুললে মারতে কাটা মাথায় কাটটা ভুলে যাওয়া অঙ্ক পড়াটা যেগুলো ভুলেছিস। 1 অ্যাংস্ট্রম, এটা মানে হচ্ছে 0.1 ন্যানোমিটার। 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 0.1 ন্যানোমিটার। এটা মানে হচ্ছে 10⁻⁻8, এটা মানেই 10⁻⁻8 সেন্টিমিটার। এটা মানেই হচ্ছে, আমরা কি জানি 1 সেন্টিমিটার সমান কত, 1 সেন্টিমিটার সমান কত মিটার, বল 1 সেন্টিমিটার সমান কত মিটার? 1 সেন্টিমিটার কত, 10 দিয়ে না 10⁻2 দিয়ে, 100 দিয়ে, সেন্টিমিটার, ডেসিমিটার, তারপর মিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কি রে গেছে তো মনে হচ্ছে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তারপর তো এদিকে মিলিমিটার, এদিকে টেকা, একটা, কি কিলোমিটার, তাহলে সেন্টিমিটারে আছি, মিটারে আসবো, 2 ঘর নয়, তাহলে 100 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, তাই তো। 100 মানে কত, 100 মানে, আর 100 বলবি এখন একটু 10⁻², আর 100 বলে কিছু হয় না, আমার কাছে 10⁻², 11 বড় হয়ে গেছিস, 10⁻², 10⁻² মানে 10⁻², তাহলে 1/10⁻², 100 দিয়ে ভাগ মানে কি 1/10⁻², তো মানে কি 10⁻², তার মানে 10⁻8 সেন্টিমিটার আছে, তাই 10⁻8 ইন্টু 10⁻² সেন্টিমিটার, মিটার সমান 10⁻10 মিটার, যেন মনে থাকে। 1 অ্যাংস্ট্রম সমান 0.1 ন্যানোমিটার বা 1/10 ন্যানোমিটার, সেটা মানে হচ্ছে 10⁻8 সেন্টিমিটার, সেটা মানে হচ্ছে 10⁻10 মিটার। এটা যেন না ভোলা হয়, প্রয়োজন করলে ঘরের দেওয়ালে লিখে। একটা পিরিয়ডিক টেবিল কিনতে বলেছিলাম, কিনেছিস? দাদুকে বলে নিন, আর 10 টাকা দাম নেবে, দেখবে যেখান থেকে একটা পিরিয়ডিক টেবিল কিনে নেবে, 10 টাকা করে দাম নেবে, একটু পিরিয়ডিক টেবিল কিনে নেবে। দেখ হলো, এবার হচ্ছে কম্পাঙ্ক, এটা গেল তরঙ্গ দৈর্ঘ্য। এবার আসছি কম্পাঙ্ক, সংখ্যাগুলো বই থেকে মুখস্থ করবি। বই থাকবে না কেন, আমি কি বইয়ের বাইরে বলছি? সব বই আছে আমার, তো আমাদের কাছে খাতা ইয়ে নোট থাকতো, এত নোট দিত, নোটে সব লেখা থাকতো, তবুও আমরা লিখতাম, এখনো লিখি, এখনো লিখি। ইনফ্যাক্ট স্যার যেগুলো পড়ায়, আমাদের স্যারা যেগুলো পড়ে আমরা এখনো ইনফ্যাক্ট লিখে দিই, আমাদের নোটে থাকছে, বইয়ে আছে, তবুও আমরা খাতায় লিখে দিই, স্যার বোর্ডে যা লেখে আমরা তাই লিখি।
কম্পাঙ্ক। আমি এটা বলছি না তোকে লিখতে, আমি বলছি মানে আমার বলার স্টাইলটা। কম্পাঙ্ক, নিউ, একে বলা হয় নিউ, ঠিক আছে? নিউ, মিউ নয় কিন্তু, বিড়ালের ডাক মিউ নয়, নিউ, নতুন, এরকম টাইপের। হ্যাঁ, বিড়ালের ডাক নিউ নয়, এর নাম হচ্ছে এনিউ, মানে নু এরকম, এটা এনিউ, এটা নিউ, নিউ বলা হয় এটা। এখানে হচ্ছে বলা হয় কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি ইংলিশ হচ্ছে। আগেরটা হচ্ছে আগেরটার ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, এটা লিখে এই ল্যামডাটা, এই ল্যামডা এটা বলা হয় ওয়েভ লেন্থ, ইংলিশ হচ্ছে ওয়েভ লেন্থ। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। বলো, ফ্রিকোয়েন্সি বলতে কাকে বলছি আমি? দেখ, ফ্রিকোয়েন্সি বলছি যে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে একটি বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে সেই সংখ্যাকে ওই তরঙ্গের কম্পাঙ্ক বলতে। একটু খিটখিল জিনিস আসছে। ধর এই একটা বিন্দু আছে, ধর একটা ফ্যানটা তোর ফ্যানটা, একটা ভাব তোর ফ্যানটা ঘুরছে, তোকে আমি টাইম দিলাম যে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে তোর বাপটা, এই এখানে একটা পয়েন্ট বলে দিলাম, এই পয়েন্টটাতে তোর এই ফ্যানের ব্লেডটা কবার ক্রস করছে তোকে দেখতে হবে। এই ফ্যানটা এরকম করে কবার ক্রস করে গেল, এই পয়েন্টটাকে কবার ক্রস করছে 1 সেকেন্ডে, যতবার ক্রস করবে সেটা হচ্ছে ওই এটার আরপিএম। আমাদের ফ্যানের ক্ষেত্রে আমরা আরপিএম বলে থাকি, ঠিক আছে? আমি আসবো পরে, কিন্তু ফিজিক্স আমি না, ওটা তোর ফিজিক্স স্যার আসবেন। হ্যাঁ, ওটাও তোর ফিজিক্সের স্যার পড়াবেন, রোটেশন পার মিনিট আরপিএম। তো এখন আমি বলছি যে এই তরঙ্গ, কোনো একটা তরঙ্গ, এই যে তরঙ্গটা এই বিন্দুটাকে মধ্যে দিয়ে এখান থেকে কতবার এই তরঙ্গটা এখান থেকে পাস করলো একটা সেকেন্ডের মধ্যে, সেই যে কতবার পাস করবে সেই সংখ্যাটাকে বলছি আমরা কম্পাঙ্ক। একটি বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে, যত সংখ্যক মানে এই একটা যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করবে সেই সংখ্যাকে ওই তরঙ্গের, এমনি একবার যখন একবার গেল, দুবার মানে দুবার, তিনবার, চারবার, সেই সংখ্যাটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি বা কম্পাঙ্ক বলি। এই কম্পাঙ্কের যে ইউনিট, এই ইউনিট হচ্ছে সাইকেল পার সেকেন্ড, সিপিএস, সাইকেল পার সেকেন্ড। একে অন্য হিসাবে আমরা ব্যবহার করছি হচ্ছে হার্জ। কম্পাঙ্ক বলছে যে কোনো একটা বিন্দু ধরে নেয়, একটা বিন্দু ধরে নেয়, সেই বিন্দুটার মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ পাস করে বা তরঙ্গ অতিক্রম করে সেই তরঙ্গের সংখ্যাটাই হচ্ছে কম্পাঙ্ক। ও তাই তোকে আমি বলেছি না, তোকে তোকে বোঝানোর সবচেয়ে সোজা উপায়, তো পিঠে না, তোকে পিঠে তোকে পিঠে আমি একটা পয়েন্ট করে দিলাম। হ্যাঁ, তো পয়েন্টটা আমাকে বলতে হবে যে আমার 1 সেকেন্ডে আমার তোর পিঠে হাত আমার কতবার পড়ছে ওই একই পিঠেতেই, মানে পিঠেতে অন্য কোথাও নয়। তোর ধর আমি হাতটা এভাবে চালাম, তোর তোর সেটা তোর পিঠে লেগে, মাথায় লেগে, তোর হাতে লেগে যাচ্ছে জিনিসটা, কিন্তু আমি বলছি না, তোর পিঠেতে এই পয়েন্টটা আমার হাতটা 1 সেকেন্ডে কতবার লাগছে সে সংখ্যাটা হচ্ছে কম্পাঙ্ক। যে যেটা দিয়ে বুঝে তাকে কি করবো। তারপরে আরেকটা একক বলা হচ্ছে হার্জ, এই যে হার্জ, ঠিক আছে? দুটো একক হয়, একটা হচ্ছে সিপিএস, একটা হচ্ছে হার্জ। যে শব্দের কম্পাঙ্ক অনেক সময় থেকে হার্জ বলতাম স্টুডেন্ট, আচ্ছা এই এবার বলছে এই যে 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে, মানে যে আমাদের যে এই যে 1 সেকেন্ডে ধর এরকম একটা তরঙ্গ আছে, এরকম একটা আছে, ধরলাম এই যে এতটা গেল, আমার এক বছর এতটা, আমার পেনটা এতটা গেল, এই যে যতটা দূরত্ব অতিক্রম করলো এটাকে বলা হয় ওই তরঙ্গের বেগ বা ভেলোসিটি, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটিতে কি বলছি না, 1 সেকেন্ডে কোনো তরঙ্গ বা কোনো ওয়েভ যে ডিস্টেন্স ট্রাভেল করে তাকে ওই ওয়েভের ভেলোসিটি বলে। এটা খুব সোজা জিনিস, না বোঝা কিছু নেই।
তাহলে ভেলোসিটির একক কী হবে, সেন্টিমিটার পার সেকেন্ড, আর নাহলে মিটার পার সেকেন্ড। একক ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড ইন সিজিএস, আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড ইন এসআই। হলো। সমস্ত প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা বেগ নির্দিষ্ট। এই যে সমস্ত প্রকার তড়িৎচুম্বকের বেগটা না একটা নির্দিষ্ট। এই যে ভেলোসিটিটা বললাম, এটা হ্যাঁ, সব তরঙ্গের বেগটা কিন্তু সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, জলতরঙ্গের নয়, জলতরঙ্গের বা শব্দ তরঙ্গের নয়। জলেরও তরঙ্গ হয়, শব্দেরও তরঙ্গ হয়, আমার হাতেরও তরঙ্গ হয়, তোর যে চোখ তারও তরঙ্গ হয়, প্রত্যেক তরঙ্গতে চলে, প্রত্যেকটা জিনিসের তরঙ্গ আছে। কিন্তু এই তড়িৎচুম্বকীয় তরঙ্গে বেগটা কিন্তু সমান, প্রত্যেকটা তড়িৎচুম্বকীয় তরঙ্গে, তাকে বলা হয় তরঙ্গ বেগ, তাকে বলা হয় তরঙ্গ বেগ। তরঙ্গ বেগটা কি বললাম তাহলে, না 1 সেকেন্ডে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ বেগ, এবং তার মানটা আলোর বেগের সাথে সমান। তার মান আলোর বেগের সাথে সমান। আলোর বেগ কত? আলোর বেগ মানে কি? আলোর বেগ মানে কত? সি, তাই তো? সি দিয়ে নোট করি। সি এর মান কত? আজকে লিখে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি। আগামী 2 বছর আর ওই নিটের 4 মাস, এসে যদি ভুলেছিস না মেরে দেওয়া বাড়ি গিয়ে, এই জিনিস যদি ভুলেছিস আমি আজকে বলে দেবো। 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। একইভাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তুই ভুলেছিস, শেষ করতে হবে। এটা হচ্ছে এখান থেকে প্রচুর তোদের ফিজিক্স প্রবলেম হবে। আবার বল, কি ফালতু কাজ নেই, কাজ নেই, দুবাই হবে কাজ, ছেলেগুলোকে দুবাই নিয়ে যাবে নাকি এত খরচা করে? হ্যাঁ, মমতা সরকার সামনে 11-12 পরীক্ষা নিতে পারছে না টাকার জন্য। ও আবার পেপার লাস্ট টাইমে জিজ্ঞাসা ছিল দেখবি, নাহলে ওটা জোকসব পার্টে ছিল। ওই আমি অনেকদিন আগে জোকসব পার্টে ছিল। ওই আগের দিন আইপিএলটা দুবাই হয়েছে বলে ওরা বলছে যে পরীক্ষাটা আইপিএল দুবাই গিয়ে করতে। এটা হচ্ছে বক্তব্য। এবার আইপিএল দুবাই হয়েছিল না, ওই জন্য বলছে যে আইপিএলটা যে দুবাই করেছে, তাহলে আমাদের এই নিটের পরীক্ষাগুলোকে দুবাই নিয়ে গিয়ে করা হবে। বাং বকা ছাড়া কাজের নেই, ফাটে একটা সরকার সালা পড়াশোনাকে ডুবিয়ে দিচ্ছে, স্কুল কলেজ বন্ধ করে রেখে দিয়েছে। বিরক্তি লাগছে ঘরে বসে বসে, কবে যে কলেজ ছিল কে জানে। ম্যাডাম মেথে মরে যাওয়া ভালো হচ্ছে, কলেজে ঘরে বসে বসে ল্যাবে কথা আছে, বছর 2 বছর ল্যাবে ঢুকি নাই। ভাবলাম এমএসসি করবো, ল্যাবে কোথায় গিয়ে যাবো, তার জায়গায় ল্যাবে গিয়ে 12-13 ঘন্টা ল্যাব হয় এমএসসিতে, সেখানে ঘরে বসে আছি। ঘরে বসে বসে শরীর খারাপ হচ্ছে। আর দেখ, তাহলে আমরা এখন বললাম সি, এই সি সমান আরকে পেলাম, সি সমান একটা নতুন জিনিস পাবো, সেটা হচ্ছে ল্যামডা ইন্টু নিউ। এটা যেমন একটা ফর্মুলা মুখস্থ, নিউ আসতে নিউ কেন আসতে এত প্রবলেম কেন হয় কে জানে, ভালো করে নিউটা আসতে প্রবলেম। তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি তরঙ্গ দৈর্ঘ্য, এটা কম্পাঙ্ক, আর এটা তরঙ্গ বেগ, এদের মধ্যে এটা একটা সম্পর্ক। ইট ইজ এ রিলেশন বিটুইন, হ্যাঁ, কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে একটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা, এটা কিন্তু পিপিআই ভেরি ইম্পর্টেন্ট। একটু সময় শুরু হলো, তারা একটু সময় একটা শুরু হলো।
এবার দেখ, এর নিউ সমান লিখতে পারি সি বাই ল্যামডা। এই যে নিউটা সমান লিখতে পারি এবার আমি যে সি বাই ল্যামডা লিখতে পারি, বা এটাও লিখতে পারি ল্যামডা সমান লিখতে পারি, অসুবিধা নেই। এবার হচ্ছে তরঙ্গ সংখ্যা। এবার আসছি আমি তরঙ্গ লাস্ট একটা দেখতে আসছি, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, বা যেটাকে আমরা বলি নিউ বার। নিউ বার, বার মানে বুঝিস তো? বার, বার মানে কি বল? বার মানে মাথায় থাকে? বার মানে কি? আচ্ছা, এমনি সামাজিক বার মানে আমাদের সাথে জিজ্ঞেস করা হয়েছিল, স্যার বলছে বার মানে কি? মদের দোকান, আমাদের ক্লাস 11 এটা পড়ি। হ্যাঁ বলছে এই বার মানে বলো, বার মানে স্যার বার মানে মদের দোকান। কোনটা ছেলে নাম মনে করছে আমার, আমাদের ছিল মারবে কেন? সব কথাতেই মারবে নাকি? মজার কথা তো মারবে সারাক্ষণ? কি কোনো যোগ সাপাট থাকবে না? আমরা যারা স্যারাজন স্কুলেও গেছে, তুই কেমিস্ট্রি পাইনি পড়াচ্ছে, কটা বাজছে? আমি কোথায় বলেছিলাম, কেন বলেছিল? আমি আগে কোনোটা দেবো, আমি আমি বলছি সায়নকে শুধু দিয়ে বলছে যে কটা বাজছে? স্যার 6:30, ওই 7:30। দেখ 7:30 বেজে গেল, না স্যার ওটা বাংলাদেশে, এখন 7টা, ইন্ডিয়াতে 7টা। এরকম দেখ নিউ বার বা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা। এই নিউ মাথায় বার, তুই রাইট, একদম ঠিক বলেছিস, মাথায় একটা দাঁড়িয়ে বলছে দেখ, প্রতি সেমি দৈর্ঘ্যে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গ সংখ্যাকে ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা বলে। ঢুকলো মাথায়? প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে একটা প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্য মানে ধর একটা তরঙ্গ নিয়ে নিচ্ছি, ধর আমি ফার্স্টে প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্য, ধর এখান থেকে এটা ধর 1 সেন্টিমিটার ধরে নেয়, ধরে নে প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে। তাহলে এখানে 1 সেন্টিমিটার কটা পূর্ণ? 1 সেন্টিমিটার এর মধ্যে তো হয় না, 1 সেন্টিমিটার ওটা এতটা হবে, ধরে নিতে হবে ওটা এতটা, এত ধরতে হবে, এত হলো 1 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে তরঙ্গ দুটো, যতগুলি পূর্ণ তরঙ্গ পাবো সেটা হচ্ছে আমার পূর্ণ তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, এটাকে আমরা নিউ বার বলে ডিনোট করি। কাকু কি বলছে শুনতেই পেলাম, আন্দাজ করলাম। এই নিউ বার সমান হচ্ছে 1/λ। ঠিক আছে, এর আগে একটা সূত্র হলো মনে আছে, নিউ ল্যামডা নিয়ে দিয়ে ল্যামডা যেটা সূত্র পেয়েছিলাম, বেশ এটা নিলাম, সি বাই নিউ নিলাম। এখানে ল্যামডাটাকে আমি লিখছি এবার, ল্যামডা সমান 1/নিউ বার। দেখলাম এখানে ল্যামডাটা সে মানটা বসাচ্ছি, 1/নিউ বারটা এখানে বসাচ্ছি, এখান থেকে মানটা এখানে লিখে ঠিক আছে উল্টে দিচ্ছি নিউ বার সমান নিউ বাই সি। ঠিক আছে, এগুলোকে লাল, এগুলো তো স্টার মেরে রাখবে এগুলো। আজ পড়তে খুব ভালো লাগে না, আজ পড়তে খুব ভালো লাগে না। হয়ে গেছে। এবার দেখ, আমাদের তড়িৎ বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রদত্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিছু
আগের চ্যাপ্টারটা কেমিস্ট্রি চ্যাপ্টার নয়, ওটা হচ্ছে অল ওভার সায়েন্সের চ্যাপ্টার। এখান থেকে তো কেমিস্ট্রি শুরু হয়েছে। আমি এমন লোক না, লোকের মানে লোকে যদি ফিজিক্স বায়োলজি ভালোও লাগে, আমি কেমিস্ট্রি থেকে এমন পড়াই না, সে কেমিস্ট্রি থেকে আকৃষ্ট হয়ে যায়। আমি লোকটাই এমন লোক, আমার আমার দিকে আমি ভালোটা টেনে নিয়েছি। এমন কালারফুল করে দিই না লোক, তোদের তো কালারফুল বেশি পছন্দ, এটা তো কালারফুল বেশি পছন্দ। সাদা কালো বোর্ডে থেকে লাল নীল সবুজ থাকে। দেখ, ম্যাক্সওয়েলের যে আমরা ম্যাক্সওয়েল বিজ্ঞানী যিনি ম্যাক্সওয়েল ছিলেন, তিনি কিছু তথ্য দিলেন তড়িৎচুম্বক তরঙ্গ হবে। তিনি বললেন যে এক্স রশ্মি গামা রশ্মি যারা আছে, আমাদের এক্স রশ্মি গামা রশ্মি এরা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এদের যে শোষণ বা বিকিরণ নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াসলি ঘটে। না, এই নিরবিচ্ছিন্ন আমরা কি এরকম টানা ঘটতে থাকে, এরকম এক্স বা গামা এক্স এর ক্ষেত্রে বা আমাদের গামার ক্ষেত্রে এগুলোকে কন্টিনিউয়াসলি ঘটে, কন্টিনিউয়াস। এদের বেগটা কি, এদের শোষণের বা বিকিরণের যে বেগ সেটা কত বল? সি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এদের শোষণ বা বিকিরণের যে বেগটা, বিকিরণ শক্তিটা শোষণ বা বিকিরণ যে শক্তিটা, সেটা হচ্ছে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে। আচ্ছা, জিনিসটা বুঝিয়ে দিই। দেখ, আমাদের তোকে যে বললাম না, মানে এই যে ইলেকট্রন, এই যে তরঙ্গগুলো, এই তরঙ্গগুলো তো আসলে শক্তি বিকিরণ করে। হ্যাঁ, কিন্তু এই শক্তি যে বিকিরণটা করে বা শোষণ করে, এরা সবটা কিন্তু শক্তি হিসেবে বেরোয় না। যখনই হয় তখন সেটা স্পেকট্রাম বা বললাম কি আলো হিসাবে বেরোয়, তাই তো? যখনই সেটা বেরোয় বাইরে, যখন সেটা নেয় আলো হিসাবেই নেয়, যখন সেটা ছাড়ে আলো হিসাবেই ছাড়ে। এই তুই দেখছিস তুই দেখছিস যে গাছের পাতার রং সবুজ, এই গাছের পাতার রং সবুজ কেন? বা তোর যদি লাল না সূর্যঙ্গা, না না, আসলে সূর্যের আলোটা এসে পড়ছে পৃথিবীতে। এই সূর্যের আলো যখন বা চাঁদের আলো যখন পৃথিবীতে পড়ছে, সেটা সাদা লাইট। এই সাদার মধ্যে বেনিয়া সবকটা লাইটই বর্তমান। হ্যাঁ, ভেঙে যায় লাইটগুলো। এবার যখন কি হয়, এই সাদা লাইটটা যখন কোনো জিনিসের উপর এসে পড়ে, তখন সেই যে বস্তুটা আছে, সে এই গাছের পাতা কি করে, এই বেগুনি, নীল, হলুদ, লাল, কমলা এগুলো সবকটাকে শোষণ করে নেয়। এই সবুজটাকে শোষণ করতে পারলো না, ওটাকে ছেড়ে দেয়, বিকিরণ করে দেয়। এই যেটা বিকিরণ করে দিল, সেটাই সেই বিকিরিত শক্তিটা একটা আলো হিসেবে বেরিয়েছে, সেটা হচ্ছে সবুজ আলো হিসেবে বেরিয়েছে। তাই আমরা কিন্তু সবুজ দেখি। বোঝা গেল? এবারে এই যে তাপ বা শোষণ বা বিকিরণ যে শক্তিটা, তারপরে যে শোষণ যে হারে শোষণ করছে, সূর্যের ওটা কি বেগে আসে, আলোর বেগে আসে, আলোর যাবে, আবার যেটা ছাড়বে সেটাও আলোর বেগেই ছাড়বে। এই জন্যই বলছে শোষণ বা বিকিরণ শক্তি, সেটা কি হয়, আলোর বেগের সাথে সমান। বোঝা গেল কেন আলোর বেগের সাথে সমান কথাটা বলছি? এবার দেখ, ঠিক আছে, বাকিগুলো সেরকম ইম্পর্টেন্ট বেশি, বাকিগুলো ফিজিক্সে স্যার পড়াবো, বাকিগুলো পড়াবো। ফিজিক্স স্যারটা কার কাছে পড়িস? আমি কি নাম ফিজিক্স স্যারের কি নাম? কার কাছে ফিজিক্স পড়িস? কোথায় বাড়ি একটু বল। তেলবাড়ি পড়াচ্ছে, মনে পড়েছে। আর আমাদের গদাধর পড়াচ্ছে না, এই গদাধর পড়াচ্ছে না, ওনার কাছে ভর্তি করতিস ভালো করে। স্যারকে বল, স্যারকে বলি তো স্যার কমিয়ে দেবে। স্যারকে বলেছিলি? হ্যাঁ, 900 করে না কত, 700 করে না 900 করে? কত এখন? আমার তো সময় 700 ছিল। স্যারকে গিয়ে বল যে স্যার আমি একটু ইয়ে করবো। স্যার বললে না, এটা করাবে, আমাদের কাছে 500 জনে মেনে নিত না, আমাদের কাছে 500 জনে মেনে নিত না, জিরো নিত, মানে টাকা নিতই না। স্যারকে গিয়ে বলতে পারিস, স্যার খুব ভালো লোক,
স্যার খুব ভালো লোক, স্যারকে গিয়ে বলতে পারিস। স্যারের বাইরেটা খুব শক্ত, ভেতরটা খুব নরম মানুষ। স্যার তো গরিব ফ্যামিলি উঠে এসছে, তো স্যার এরকম না, স্যার এরকম গরিব ফ্যামিলি উঠে এসেছে, বলতে পারি স্যারকে গিয়ে। আমি বললেও তো তাই বলতে পারি। হ্যাঁ আমি করতাম। এবার হচ্ছে আমাদের হাইড্রোজেন রেখা বর্ণালী। হ্যাঁ, হাইড্রোজেন রেখা বর্ণালী, যেটাকে হচ্ছে লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। হ্যাঁ, কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি কোথায় আছে, কোথায় পেলি? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না তোর কথাগুলো, ওই আওয়াজ আসছে না। এর ঘন্টার দাঁড়া। না, কোয়ান্টাম থিওরি আলাদা জিনিস, ওটা কোয়ান্টা আলাদা। তো কোয়ান্টাম থিওরি ঢুকতে হবে না কোনোদিন, তোদের কোনোদিন কোয়ান্টাম থিওরি ঢুকতে হবে না, তোদের কোয়ান্টাম থিওরি নেই। কি বুঝতে পারছি না, দাঁড়া দাঁড়া, বক্সটা শেষ করতে হবে। কোথায় পেলি বল না, কি বিষয়ে কোয়ান্টাম থিওরি বলছিস বল। কি আমি শুনতে পাচ্ছি তোর কথাগুলো, এত আওয়াজ আসছে, দাঁড়া। হ্যাঁ কি বলছো বল জিনিসটা, আমি আমার ভিডিওতে আমি বলছি, কি বলছে জিনিসটা বল। আচ্ছা আচ্ছা, কোয়ান্টাম থিওরিতে সব কিছুই, এটা আঁকা লাভ করা যায়, কোয়ান্টাম থিওরি ওরকম ভাবে। আচ্ছা, কোয়ান্টাইজেশন করছে, বাদ দে সব ফালতু, সব ফালতু গল্প, সব বাদ দে, ওসব ফালতু গল্প শুনিস না, ওসবের সাথে ওরকম কোনো, ওসব যেগুলো তার সাথে বাস্তবের কোনো মিল নেই, ওসব গল্প শুনিস না। না ওগুলো বুঝতে, বাস্তবের কোনো মিল নেই, তো কোনো কখনো হতে পারে? তাহলে 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 সায়েন্স আজকে এখানে থাকতো? যদি তুই তুই যদি তোকে যদি কোয়ান্টাইজড করে আমি তোকে যদি পরমাণু বানিয়ে দিতে পারতাম, দুটো বানিয়ে দিতে পারতাম, তাহলে তো আমার জেনেই যেতাম ইলেকট্রনের ভিতর কি হচ্ছে না হচ্ছে, এত রিয়াকশন কেন হচ্ছে, রিয়াকশন কি হচ্ছে জেনে ইজিলি জেনে যেতাম, ঢুকে জেনে বেরিয়ে চলে আসতাম। কি মার্ভেলের গল্প নাকি, ডিসি বা মার্ভেলের গল্প হচ্ছে, তাহলে আমাদের হলিউডের গল্প। কোয়ান্টাম থিওরি আলাদা জিনিস, কোয়ান্টাম থিওরি আলাদা জিনিস আছে। দেখ হাইড্রোজেন লেখা বর্ণালী, লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। এই যে তড়িৎ মক্ষণ নল, আগে বলছিলাম যে তড়িৎ মক্ষণ নলে যদি বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে নিয়ে উচ্চ তড়িৎ বিভবে তড়িৎ মক্ষণ ঘটালে হাইড্রোজেন পরমাণু উদ্দীপ্ত হয়ে শক্তি বিকিরণ করে। যদি হাইড্রোজেনকে নিয়ে, বিশুদ্ধ হাইড্রোজেনকে, যদি আগের দিন তড়িৎ মক্ষণ নল বলেছিলাম, যে তড়িৎ মক্ষণ নল এরকম, হ্যাঁ তড়িৎ মক্ষণ নলে স্বল্প চাপে, অল্প চাপে আর কি, বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে নিয়ে উচ্চ তড়িৎ বিভবে, মানে প্লাস আর মাইনাসে যেটা দিলাম, প্লাস আর মাইনাসটা, এটা হাই প্লাস প্লাস, এটা মাইনাস মাইনাস, উচ্চ বিভবে, মানে প্লাস প্লাস ডিফারেন্সটা হাই, প্রচুর ডিফারেন্স আর কি, মানে বড় ব্যাটারিগুলোর মতো। উচ্চ বিভবে যদি তড়িৎ মক্ষণ ঘটালে হাইড্রোজেন পরমাণু কি করে, উদ্দীপ্ত হয়ে শক্তি বিকিরণ করে। অর্থাৎ যেমন তুই হচ্ছিস একটা নিষ্ক্রিয় মৌল, আর তোকে আমি যতই রাগাই তুই রাখবি না, তোকে যতই মনে হয় তুই রাখবি না, তুই হচ্ছিস নিষ্ক্রিয় মৌল। হ্যাঁ, কিন্তু আমাদের একটু আগে আমি রেগে যাবো, দুমদাম পিটিয়ে দেবো, তার মানে কি আমি হচ্ছে কোনো একটা রিয়াক্টিভ মৌল। অর্থাৎ আমাকে যখন এই মানে তড়িৎ বিভব করে যদি আমাকে যদি তড়িৎ মক্ষণ ঘটায়, তখন আমি কি রেগে যাচ্ছি, আমি এক্সাইটেড হচ্ছি। এই উদ্দীপ্ত মানে হচ্ছে এক্সাইটেড হওয়া, এক্সাইটেড শক্তি বিকিরণ করা। আমি যেমন কাউকে পিটুচ্ছি, না আমি আমার শক্তিটা বিকিরণ করছি, আমি যখন কাউকে মারছি মানে আমার শক্তি ক্ষয় হচ্ছে, আমি শক্তি বিকিরণ করছি।
সেরকম হাইড্রোজেন কি করে, শক্তি বিকিরণ করে। কিন্তু যদি তুই কোনো নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলো এরা কিছু করবে না, ওরা ওরা তোর মতো নিষ্ক্রিয়, অবোধ নিষ্ক্রিয়। আমার এই নিষ্ক্রিয় লোকগুলো একদম ভালো লাগে না। তোমাকে নিষ্ক্রিয় পার্টিতে সোডিয়াম, ফ্লোরিন, হাইড্রোজেন এরা কত ভালো লোক, সুন্দর কাজ ফাজ করে সারাদিন। এই জেনন লোকটা ভালো লোক, জেনন অনেক অনেক কিছু করে। তাছাড়া এই আর্গন, ক্রিপ্টন এরা, হ্যাঁ এক্সিটাও XCF4, XCF7 অনেকগুলো রিয়াকশন ফ্যাকশন করে। এরা সারাদিন বসে খায় দায় আর ঘুমোয়, খায় দায় ঘুমোয়, ভালো লাগে না কোনো একটা। তাই হচ্ছে এক্সাইটেড হয়ে কি করে, হাইড্রোজেন কি করে, এনার্জি বিকিরণ করে, এটা এনার্জি ছাড়ে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2, এরা যে বর্ণালীটা যে এটা যে মানে হাইড্রোজেনটা যে যখন আমরা প্রিজমের উপর রাখবো, এই নির্গত বিকিরণকে বর্ণালী বীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্য দিয়ে, এটা বর্ণালী বীক্ষণ যন্ত্র আছে, সেটা যে যন্ত্র আমিও দেখিনি কখনো, সেই ফিজিক্সের লোকেরা দেখেছে। এই বর্ণালী বীক্ষণ আমি জানি না কি হয়, ওদের রাখার ভিতরে একটা প্রিজম থাকে, এটুকু জানি। এবার প্রিজম থাকে, যে প্রিজমের মধ্যে দিয়ে চালনা করি, তো ওই বিকিরণের বিশিষ্ট ওই বর্ণালী উৎপন্ন করে সেটি সাদা আলোর দ্বারা সৃষ্ট হয়ে বর্ণালীর মতো নির্বিচ্ছিন্ন হয় না, একটা সাদা কালার, ওই যখন প্রিজমের মধ্যে ফেলে একটা সাদা লাইট সৃষ্টি হয়, একটা সাদা লাইট পাওয়া যায়। যখন ওই বর্ণালী বীক্ষণ যন্ত্রে রেখে প্রিজমে চালনা করা হয়, তখন ওই বিকিরণের বিশ্লিষ্ট হয়ে বর্ণালী যে উৎপন্ন সেটি সাদা আলোর দ্বারা সৃষ্ট বর্ণালীর মতো নিরবিচ্ছিন্ন হয় না। মানে এরকম কি হয়, যখনই এরকম পড়ে এরকম এসে ভেঙে যায়, এই হয়ে যায়। এবং নর্মাল লাইট ওটা তো সাদা লাইট, আর ইয়েতে সূর্যতে আছে কি হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেনই তো আছে সূর্যতে। তাহলে তার মানে কি বললাম, কিন্তু এই যে আলোটা এটা কিন্তু নিরবিচ্ছিন্ন নয়, এটা কিন্তু ডিসকন্টিনিউয়াস, এটা কিন্তু রেখা বর্ণালী, যেটা আমরা প্রকৃতি দেখতে পাই। আমরা প্রকৃতির দা দিকে সব কিন্তু রেখা বর্ণালী দেখি, কেউ কিন্তু ডিসকন্টিনিউয়াস, সব কিন্তু ডিসকন্টিনিউয়াস দেখি, আমরা কিচ্ছু কিন্তু কন্টিনিউয়াস দেখতে পাই না, সব ডিসকন্টিনিউয়াস। জানি না কেউ দেখিনি কোনো, কিন্তু কি করে জানবো, দেখিনি তো কোনোদিন। সায়েন্স কি, সায়েন্স দেখলে তো বলবে, সায়েন্স অফ কনসেপ্ট। আমরা কি রাদারফোর্ড কি বলেছিলাম, যে আমার রাদারফোর্ডে যদি এরকম হয় তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কন্টিনিউয়াস পাওয়া, কিন্তু আমরা পাই ডিসকন্টিনিউয়াস। আমরা দেখতে পাই কন্টিনিউয়াস বা দেখতে পাই না, কন্টিনিউয়াসলি দেখতে পাই না, আমরা এখন কাটা দেখতে পাই। আমাদের চোখের ওই 1-10 সেকেন্ড একটা টাইম এসে দেখতে পায় না, ওই জন্য আমাদের চোখ সব দেখতে পেয়ে যায়। আমাদের চোখ হচ্ছে আল্ট্রা পাওয়ার, আমাদের চোখের যে কি পাওয়ার আছে, আমাদের ভগবানই আমাদের চোখের পাওয়ারটা দিয়েছে। চোখের যে কি পাওয়ার সেটা শুধু আমরাই চোখই জানি। সোজা জিনিসকে উল্টো জিনিসকে সোজা করে দেখে, তুই ভাব, চোখের লেন্স উল্টো করে দিচ্ছে, চোখের যে কি পাওয়ার শুধু চোখই জানে, ওর মতো পাওয়ারফুল কেউ নেই। তারপর দেখ, এটা হচ্ছে আবার বলছি, এই যে এই ক্ষেত্রে প্রাপ্ত বর্ণালীতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য ও পরস্পরের সমান্তরাল বহু সংখ্যা আলোর সৃষ্টি করে। এই যে প্রত্যেকটা পাওয়া গেল, 7খানা পাওয়া গেল, এই প্রত্যেকটার ল্যামডা আলাদা, নিউ আলাদা, প্রত্যেকটা ল্যামডা প্রত্যেকটা ক্ষেত্রে ল্যামডা নিউ কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা উৎপন্ন হয়, এবং প্রত্যেকটা হচ্ছে রেখা বর্ণালী, ঠিক আছে। এইভাবে সাজাতে গিয়ে আমরা কিছু রিজিয়ান পেলাম, কিছু জিনিস পেলাম, যেরকম আমরা এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা নামে অভিহিত করলাম। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলি বামার সিরিজের মধ্যে, বামার সিরিজের মধ্যে এই যে আমরা জিনিসগুলোর নামগুলো পেলাম, এই জিনিসগুলো হচ্ছে আমি একটুখানি আসবো, যে প্রথম একজন বিজ্ঞানী নামে ছিলেন বামার। আসলে আমরা এই যে সারাক্ষণ এই যে এত আলো দেখতে পাই, এগুলো সবই হচ্ছে বামার সিরিজ। বিজ্ঞানী বামার একটা সিরিজ বার করলেন, বিজ্ঞানী বামার কি করলেন, একটা হচ্ছে দৃষ্টিগোচর বর্ণালী নাম দিলেন, দৃষ্টিগোচর বর্ণালী, বা যাকে বলা হয় ভিজিবল রিজিয়ান।
ভিজিবল রিজিয়ন, ভিজিবল রিজিয়ন বা দৃষ্টিগোচর বা বলা হয় থাকে বামার সিরিজ। ঠিক আছে, BALMER, বামার সিরিজ। তিনি কি বলছেন, বামার কি বলছেন না এই রেখা বর্ণালীগুলো খালি চোখে দেখা যায়, এই রেখা বর্ণালীগুলো খালি চোখে দেখা যায়, তাই তিনি নাম দিলেন ভিজিবল বা দৃশ্যমান। রিজিয়ন মানে হচ্ছে একটা অংশ, আর বামার সিরিজ তিনি এই নাম দিলেন বামার সিরিজ। এইখানে কি কি কালার আছে, এই যে বামার বলেন এইখানে কি কি কালার আছে, এখানে বর্ণে থাকে লাল, রেড, রেড থাকে, তারপর থাকে নীলাভ ও সবুজ, ব্লুইশ গ্রিন, তারপর থাকে নীল ও বেগুনি, ব্লু, ভায়োলেট। এরকম চারটি বর্ণ আমরা এখন চারটি জিনিস দেখতে পাই, এই চারটে কালার আমরা দেখতে পাই। শুনছিস? আমরা আমরা প্রকৃতিতে কটা কালার দেখতে পাই, আমরা এখন কটা কালার দেখতে পাই? এই চারটে, এটা হচ্ছে এটাই দৃষ্টিগোচর, এটাই তো বলছি দৃষ্টিগোচর, খালি চোখে যা দেখতে পাই সেটাই তো বলছি, আলাদা কথা আমি কি বলছি? তা আমি বামার আমি আমি ঋতুরাজ হাজরা, আমি বললাম কথাটা প্রথম, তাই আমার নাম হলো ঋতুরাজের, ঋতুরাজের সিরিজ। না, আবার কি? এটাই বামার বললো, বামার সিরিজ। আমি আসছি, এখনো পুরোটা বলিনি, আসছি ওর পরে। এটা হচ্ছে নর্মাল বামার সিরিজ। বামার বললেন, বামারের কাছে বামার বললো, প্রথম দেখা গেল যে বামার কি বললো, এটা রেড, ব্লুইশ গ্রিন, ব্লু আর ভায়োলেট, এই চারটে কালার দেখা যায়। তিনি এগুলো নাম বল। এখানে চারটের মধ্যে সমস্ত রং ঢুকে আছে। এটা হচ্ছে দেখ, একে বলা হয় রেডটাকে বলা হচ্ছে এইচ আলফা, একে বলা হয় হাইড্রোজেন বিটা, একে বলা হয় হাইড্রোজেন গামা, একে বলা হয় হাইড্রোজেন ডেল্টা। ঠিক আছে, এবার দেখ আমরা কি জানি, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এর দেখ সেম, লাল ডিপ লাল, হালকা লাল কমলা হয়ে যায়, হালকা কমলা, হালকা কমলা আবার হলুদ হয়ে যায়। তার মানে তিনটে কলা, এই তিনটে জিনিসের মধ্যে ঢুকে গেছে। তারপর দেখ সবুজ, সবুজ, সবুজটা ব্লুইশ গ্রিন করে, দেখ ব্লুইশ গ্রিন আছে, সবুজটা হলো ধর। এবার দেখ নীল, আবার নীল আর হলুদ, নীল আর হলুদকে দেখ সবুজ হয়ে যায়, নীল আর হলুদ দেখ সবুজ হয়ে যায়, আবার নীল আর হলুদ মিশিয়ে সবুজ হয়ে যায়, ওই জন্য ব্লুইশ গ্রিন করা আছে, ওই জন্য করা আছে নীল আর হলুদ মিশে গেলে ব্লুইশ গ্রিন, অর্থাৎ ব্লুইশ গ্রিনের মধ্যেও হলুদ কনসেপ্টে ঢুকে গেছে, আলাদা করে নীলও আছে। আবার ব্লুকে যদি হালকা করে দিই তাহলে দেখ আকাশি হলো, আর বেগুনি নিজেই আছে। বামার থেকে করে গেছে একটু পর বুঝতে পারবি তো। ওনার নাম, ওনার নাম এসেছে যখন, শুধু শুধু কেউ দেয়নি, উনি এসেছেন অনেক করে গেছে। উনি প্রথম এই যে তরঙ্গ, এই তরঙ্গ উনি প্রথম বার করেছেন, যে সাদা কালার যে ভেবে যায়। তুই আচ্ছা তুই বল দিনি, তুই এই কালার জানলি কোথা থেকে? তোকে কে বললো এগুলো দৃষ্টি, এই যে কালারগুলো আছে এইগুলো, তুই এগুলো দৃষ্টি দেখতে পাচ্ছিস, এরা সাদা কালার থেকে ভেঙেছে? কে বলেছিল? কে বললো? তো বইটা কে লিখেছিল? বইয়ের পেপারটা কে তৈরি করেছিল? এত যে কালার, হ্যাঁ কিবোর্ডে কে তৈরি করেছিল? মিস্টার বামার। তাই এগুলো জেনেছিস, এত লাফাচ্ছিস না, বামার আগে থেকে বলেছিস, এগুলো বইয়ে পড়েছিস, তুই এত লাফাচ্ছিস। বামার যদি আরো আছে, সব তো শুরু হলো। এবার হচ্ছে দেখ, এই যে ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা, যেটাকে একটু বলছিলাম যে একটা সেন্টিমিটার কতগুলো পুরো তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেই নিউ বার, এই নিউ বার থেকে একটা সূত্র এলো। এই বামার দেখান যে, বামার একটা জিনিস দেখালেন,
এই বামার একটা জিনিস দেখালেন যে কি, যে এই নিউ বার এটা সমান হচ্ছে আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। যেখানে n এর বল বলছি, আর n এর মান হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5 6। n এর মান হচ্ছে 1 2 3 4 5, 1 2টা বাদ দে, 1 3 4 5 6। হ্যাঁ, যে কিছু হতে পারে, দুই একটা না, 2 থেকে তো 3 থেকে শুরু, 3 4 5 6 7 এরকম, 3 4 5 6 7 এই ক্ষেত্রে বামারের ক্ষেত্রে। বামার এটা বললেন যে নিউ বার সমান বা তরঙ্গ সংখ্যাটা সমান আর ইন্টু 1/2² এই আরটাকে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। বিজ্ঞানী রিডবার্গ বল, বলছি আসছি, সব বলবো, এবার তো মজাটা লাগবে। রিডবার্গ কনস্ট্যান্ট, এই যে বামা সিরিজ আমি বললাম যে কোনটার কি কালার বা কি কালার থেকে কোনটা যে কালারেশন আসছে, হ্যাঁ, এই কালারেশনের একটা মেন যে ঘটনাটা সেটা একটা ঠিক এরকম টাইপের। ধর এই যে 2n 2 3 4 5 6 7 আমি বলছি, ধর এখানে এরকম একটা আমরা তো এটা হচ্ছে মাঝখানটা এটা, তারপর ধর এটা কে কক্ষ, মনে পড়ছে ক্লাস 10 এল কক্ষ, এম এন ও, আর আছে নাকি? 1 2 3 4 5, তোরা 7টা থাকে, গাধা মতো ভুলছিস কেন? তোরা 7খানা থাকে, কটা থাকে? 7টা থাকে না, কে এল এম এন ওপি কিউ। তাহলে এবার বলছে দেখ, বামার সিরিজ হচ্ছে, আমি একটু কি লিখেছিলাম যে নিউ বার সমান আর ইন্টু 1/2² মাইনাস 1/n²। এই n এর মান বলেছিলাম দেখ 3 4 5 6 7, অর্থাৎ এ হচ্ছে 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 3, এ হচ্ছে 4, এ হচ্ছে 5, এ হচ্ছে 6, আর এ হচ্ছে 7, আর এ হচ্ছে, এটা হচ্ছে কে এল এম এন ও পি কিউ, ঠিক আছে? তার মানে হচ্ছে এই 1 নম্বরটা বাদ দে, 1 নম্বরটা এখন দেখ কাছে, সব 2 থেকে শুরু করেছে, 2, হ্যাঁ, তো নেটওয়ার্কে গন্ডগোল, আমার ঠিক আছে, তুই বেরিয়ে ঢোক, ঠিক হয়ে যাবে দেখ।
হ্যালো, আমি জানি তুই এসছিস। দেখ এই যে প্লাসটা আছে তো, এটা দেখতে পাচ্ছিস? হ্যালো হ্যালো হ্যালো, আমি শুনতে কথা আওয়াজ পাওয়া যাচ্ছে না, কেটে ঢোক আবার। তুই কিছু শুনতে দেখতে পাচ্ছিস না, আমি বলে বুঝতে পারবো না, নাহলে কেটে ঢোক আর একবার। হ্যালো হ্যালো হ্যালো। কেটে ঢোক, কেটে ঢোক। হ্যালো। কেটে বেরো, কেটে বেরো, কেটে বেরিয়ে ঢোক। তো আওয়াজ কিছু শুনতে পাচ্ছি না আমি এখানে। আমি তো কথা বলছি, তুই শুনতে পাচ্ছিস? না না, এখন তো ফোনে কথা বলছি। কি কি? তা তোর কথা আমি শুনতে পাচ্ছি না, তুই কেটে বেরিয়ে ঢোক।